আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। এই সিরিজটা অনেকদিন ধরে চলছে এবং আমার ব্যস্ততার কারণে আসলে সিরিজে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া হয়নি। তবে ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দিব। আপনারা যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখছেন, আমি আশা করছি যে আপনাদের এখন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপর। এবং এখন থেকে আমরা যে ভিডিওগুলো দিব, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুব রেয়ারলি ইউজড কেস। মানে হচ্ছে সব থিমে আপনার হয়তো এইসব ফিচারের দরকার হবে না। কিন্তু আপনার যদি এইসব ফিচারের উপর জ্ঞান থাকে তাহলে অনেক কমপ্লিকেটেড প্রজেক্ট গুলোকে আপনি অনেক সহজে কমপ্লিট করে ফেলতে পারবেন। কারণ এখন থেকে আমি আপনাদেরকে যেগুলো দেখাবো একটু অ্যাডভান্স লেভেলের কাজ এবং যখনই কোনো একটা প্রজেক্টে এইসব কাজের দরকার হবে তখন কিন্তু এই প্রজেক্টের ভ্যালুটা অনেক বেশি হয়। যেমন আজকে আমরা দেখব হচ্ছে অ্যাটাচমেন্ট পেজ, এগুলো নিয়ে একটু আমরা কাজগুলো আজকে আমরা দেখব এবং এটাকে আমরা হচ্ছে বলি যে গেট পোস্ট মাইন টাইপ, হ্যাঁ? মানে মাইন টাইপ নিয়ে মূলত এখন থেকে আমরা কাজ করব। মানে আজকের ভিডিওতে আমরা কাজ করব। এই মাইন টাইপটা কি? এই মাইন টাইপটা হচ্ছে যে আমাদের প্রজেক্টে বিভিন্ন সময় আমাদের কিন্তু বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করতে হয়। যেমন কখনো আমাদের প্রজেক্টে ভিডিও ব্যবহার করতে হয়, কখনো পিডিএফ ব্যবহার করতে হয়, কখনো ইমেজ ব্যবহার করতে হয়, কখনো ওয়ার্ড ফাইল, ডকুমেন্ট ফাইল এগুলো ব্যবহারের দরকার হয়। এখন আপনি যদি এদেরকে ব্যবহার করেন তাহলে কি হচ্ছে? যেমন দেখেন আমি মিডিয়াতে যদি যাই, এখানে হচ্ছে আমি আমার যে প্রোকোডারের যে আ ইন্ট্রোটা সেটাকে আমি এখানে আপলোড করেছি দেখেন। এখন এটাকে আমি যদি এই যে ভিউ অ্যাটাচমেন্ট পেজ এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন। এই যে এটা হচ্ছে ভিডিও পেজ। এখানে একটু রেন্ডারিং প্রবলেম হচ্ছে। এটা অপেরা মিনির অপেরার সমস্যা। অপেরা মিনি বলব না। অপেরা ব্রাউজারের জন্য এরকম দেখাচ্ছে। তো দেখেন এখানে এটা হচ্ছে এরকম এবং এটা একটা নির্দিষ্ট পেজের মধ্যে দেখাচ্ছে। এটা কোন পেজের মধ্যে দেখাচ্ছে? আপনি যদি থিম হায়ারার্কিটা একটু দেখেন সেখানে আপনি দেখবেন যে এটা হচ্ছে যে পোস্ট পেজ থেকে পাওয়ার কথা। মানে আমাদের singular.php নামে যে পেজটা আছে সেই পেজ থেকে এটা পাচ্ছে। তো এটা কনফার্ম করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। এই যে single.php আছে এর মধ্যে একদম সবার শেষে এসে মানে ফুটারের আগে আমরা এখানে আ বা এই সেকশন আ এখানে কলামডি 3 টা কোথায় আচ্ছা সমস্যা নেই। আমরা এখানেই একটা H3 দেই, দিয়ে এর মধ্যে আমরা একটা স্টাইল দেই। যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমরা কালার দিব রেড এবং এখানে আমরা বলব যে এটা হচ্ছে টেমপ্লেট আ single.php, হ্যাঁ? বললাম। এবার আমরা যদি এটাকে একবার রিলোড করি তাহলে আপনি দেখেন এই যে টেমপ্লেট single.php এটা এখানে চলে আসছে। তার মানে আমাদের এই যে আ অ অ্যাটাচমেন্ট এর যে পেজটা এটা মূলত আসে কোত্থেকে? আমাদের এই যে template.php এখান থেকে, হ্যাঁ? মানে হচ্ছে আমাদের singular.php এখান থেকে মূলত আমাদের এই আ অ্যাটাচমেন্ট পেজটা লোড হয়। এখন আমি যদি ধরেন আমাদের এখানে অন্য একটা যেমন একটা ইমেজ ওপেন করলাম। এর যদি অ্যাটাচমেন্ট পেজটা চেক করি আপনি দেখেন এর জন্য কিন্তু single.php এই পেজটা পাচ্ছে। আবার আমি যদি মনে করেন আম অন্য একটা কিছু সেটা হতে পারে কোনো একটা ডাউনলোডেবল ফাইল বা এই যে এখানে একটা অডিও ফাইল আছে। অডিও ফাইলটার আমি যদি অ্যাটাচমেন্ট পেজটা চেক করি, আপনি দেখবেন এটাও কিন্তু single.php থেকে পাচ্ছে। কিন্তু আমরা single.php ফাইলটা বানিয়েছি মূলত আমাদের পোস্ট গুলোকে দেখানোর জন্য। তো এখন যদি কখনো এরকম হয় যে এভাবে আপনাকে দেখায় এটা কিন্তু সমস্যা হওয়ার কথা না বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু মাঝে, মাঝে আমাদের রেয়ার কেস কিছু ক্ষেত্রে আমাদের এমন কিছু প্রজেক্টে কাজ করতে হয়, যে প্রজেক্টগুলোতে আপনি যদি আ আপনার হয়তো দরকার হবে যে একটা কাস্টম পেজ যে আপনি হয়তো সেই প্রজেক্টে মানে আপনি সেই প্রজেক্টে হয়তো আপনার পডকাস্ট নিয়ে কাজ করা হয়। তো সেক্ষেত্রে তারা হয়তো চাইবে যে তাদের পডকাস্টের পেজটা একটু অন্যরকম দেখাতে। কারণ তাদের থিম বা ওয়েবসাইটে হয়তো একটা ব্লগ পেজ সেকশন আছে। সেই ব্লগ পেজের যে পোস্ট পেজ সেটার ডিজাইনটা একরকম হবে। আবার তাদের ওয়েবসাইটেই তারা হয়তো পডকাস্টও দেখায় বা পডকাস্ট শো করে। তো সেক্ষেত্রে তাদের পডকাস্টের পেজটার ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে। তো সেটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন? তো দেখেন এই যে তখন কিন্তু আপনার ২ টা কাস্টমের দরকার হবে। তখন কিন্তু আপনি এই যে single.php দিয়ে কাজ করলে তখন কিন্তু আপনার কাজটা হচ্ছে না। তো এই রেয়ার কেস সিনারিওতে আসলে এটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম বলতে পারেন। আমি এখানে একটা কাজ করি। সেটা হচ্ছে আমি এখানে ক্লাস কন্টেইনার ক্লাস রো ক্লাস call_init_world মানে আমার হচ্ছে কি এরকম মানে স্ট্রাকচারের বাইরে কোনো কিছু দেখতে একটু কেমন যেন লাগে, হ্যাঁ? এখন একটু ভালো লাগছে দেখতে। আচ্ছা। আপনি যদি এদেরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনি সেটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে আলাদা একটা টেমপ্লেট নিতে হবে। যে টেমপ্লেটটার নাম হবে attachment.php, হ্যাঁ? এই attachment.php এর মধ্যে আমি কি করব? আমাদের এই যে single.php আছে এটা পোস্ট হবে। আচ্ছা। এবার আমাদের এই যে অ্যাটাচমেন্ট যে পেজটা আছে, আমাদের এই যে single.php তে যা কিছু আছে আমি সবকিছু একদম সেম টু সেম কপি করে এখানে নিয়ে আসবো আর এখানে টেমপ্লেট বলে দিব অ্যাটাচমেন্ট।
বলে দেওয়ার পর এখন দেখেন আমি attachment.php নামে একটা পেজ তৈরি করে ফেলেছি। এখন আমি যদি রিলোড করি তাহলে আপনি দেখবেন যে আমার এটা কিন্তু এখন অ্যাটাচমেন্ট পেজ থেকে লোড হচ্ছে। এখন কিন্তু এটা আর আমাদের যে পোস্ট পেজ যেটা ছিল singular.php এখান থেকে কিন্তু এখন আর এটা লোড হচ্ছে না। তো আচ্ছা, আমি একটু মাউস কার্সর অ্যাক্টিভটা করে দেই যাতে করে আপনারা মাউসের অ্যাক্টিভিটিটা দেখতে পান যে মাউসটা কখন কোথায় থাকে। তাহলে আপনাদের ট্র্যাক করতে বা বুঝতে সুবিধা হবে বলে আমার মনে হয়। আচ্ছা, এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারবেন এবং কেউ যদি আপনার পরিচিত কেউ যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে চায় এই প্লেলিস্টটা আপনি শেয়ার করতে পারেন। কারণ এই কমপ্লিট প্লেলিস্টটা যদি কেউ ফলো করে আমি আশা করি সে খুব ভালোভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা শিখতে পারবে। এবং এই যে থিম ডেভেলপমেন্ট শেষ হওয়ার পরে আমি ইনশাআল্লাহ প্লাগইন ডেভেলপমেন্টের উপর ভিডিও দেওয়া শুরু করব। তো আপনারা যদি কেউ শিখতে চান এখান থেকে আপনি ফলো করতে পারেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, তো এখন দেখেন আমাদের এই যে attachment.php একটা নতুন পেজ চলে আসছে, হ্যাঁ? এখন আমি চাচ্ছি যে আমাদের attachment-এর যে পেজটা সেটাতে আমি একটু ডিজাইন চেঞ্জ করার জন্য এই কাজটা করছি। আমি attachment.php পেজে আমি সাইডবার দেখাবো না এবং আমাদের এটা হবে হচ্ছে column-d12 মানে আমি একটা 12 কলামের চাচ্ছি। মানে আমি এই সাইডবারটা এখানে দেখাতে চাচ্ছি না। এবার আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখেন আমার এই যে attachment.php আচ্ছা আমি এখানে সেভ করিনি, সেভ করলাম। এবার আমি যদি এটাকে রিলোড করি তাহলে আপনি দেখেন এখন কিন্তু আমার এটা ফুল উইড হয়ে গেল। মানে আমি কিন্তু এখন কাস্টমাইজড ভাবে আমার এই ডিজাইনটাকে আমি ব্যবহার করতে পারছি অ্যাটাচমেন্টের জন্য। এই পেজটাকে যদি এখন আমি রিলোড করি আপনি দেখেন এখানেও কিন্তু এটা এরকম হলো। আচ্ছা, এখন আপনি হয়তো বলবেন যে ভাই এখন তো একটা সমস্যা হয়ে গেছে যে আমার এখানে যে অ্যাটাচমেন্টটা ছিল সেটা কিন্তু দেখাচ্ছে না। বা এখানে আমার যে অ্যাটাচমেন্টটা ছিল সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে না। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ধাপে, ধাপে সলভ করা শিখব। হ্যাঁ? এখন দেখেন এই যে আমরা এখানে আমি যদি চাই যে আমার অ্যাটাচমেন্ট পেজে কোনো কমেন্টও থাকবে না। আমি কমেন্টটাকেও এখান থেকে চাইলে এভাবে বাদ দিয়ে দিতে পারি। তো বাদ দিয়ে দিলে কি হচ্ছে দেখেন, এখন আর আমার এখানে কোনো কমেন্টও দেখাবে না। অ্যাটাচমেন্ট পেজটা এখন এরকম দেখাচ্ছে। মানে আমি একটু কাস্টমাইজড ভাবে দেখাতে চাচ্ছি। কিন্তু দেখেন আমাদের এই যে ব্লগ পোস্ট আমি যদি একটু অন্য একটা ট্যাবে আমাদের যেকোনো একটা ব্লগ পোস্টকে ওপেন করি। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন সিঙ্গেল PHP থেকে লোড হচ্ছে এবং পুরো সব স্ট্রাকচার একই আছে। কারণ কি? কারণ আমরা এখন এদেরকে কাস্টমাইজ করতে পারছি। যেটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এখন এই যে attachment.php এর মধ্যে এখন হচ্ছে আমরা কাজ করব। এখন ধরেন আমরা এখানে হচ্ছে যে ইনফো গুলো দেখব। আসলে আমাদের যখনই আমরা কোনো একটা কিছুকে অ্যাটাচ করি এর সাথে, সাথে এর কিন্তু অনেকগুলো ইনফরমেশন সেগুলো কিন্তু সব চলে আসে। এখন আপনি যদি সেই ইনফরমেশন গুলো দেখতে চান, আমি সেই ইনফরমেশন গুলো এখানে লোড করতে চাচ্ছি। আপনি যদি আপনার প্রজেক্টের কমপ্লিট ইনফরমেশন আপনি যদি দেখতে চান তাহলে এখানে আপনি লিখবেন পিএইচপি শুরু পিএইচপি শেষ। পিএইচপি শুরু পিএইচপি শেষ করার পরে এখানে এসে আমরা var dump করব। মানে আমরা একটু দেখব যে আসলে কি হচ্ছে। এটা var dump করব না, এটা var এক্সপোর্ট করব আমরা। তো var এক্সপোর্ট করে আমরা এখানে কি এক্সপোর্ট করব? এই যে পোস্টের মধ্যে যা কিছু আছে আমরা সবই এখানে এক্সপোর্ট করে আমরা একটু দেখতে চাচ্ছি যে এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি। তো আমরা এটাকে হচ্ছে var এক্সপোর্ট করে $সাইন পোস্ট করে দিলাম। এবার আমরা যদি আমাদের অ্যাটাচমেন্ট পেজটাকে রিলোড করি তাহলে আপনি দেখেন এখানে কিন্তু আমাদের জন্য অনেক ইনফরমেশন লোড হয়ে গেছে বা রেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু দেখতে পারেন। হ্যাঁ, এটা যে কেউ হঠাৎ করে দেখলে তার কাছে মনে হবে এটা তো একটা এরর। কিন্তু আমরা এখানে আসলে কি কি লোড হচ্ছে, আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি এই অ্যাটাচমেন্টটা থেকে। এখানে অ্যাটাচমেন্ট আছে বলেই আমরা কিন্তু এই কোডটা দেখতে পাচ্ছি। যদি অ্যাটাচমেন্টটা না থাকতো তাহলে কিন্তু আমরা এগুলো দেখতে পারতাম না। এখন দেখেন এখানে আপনি কিছু, কিছু জিনিস দেখতে পারেন। যেমন দেখেন GUID, হ্যাঁ? ইউনিক আইডি। এই যে আমরা যে অ্যাটাচ করেছি অ্যাটাচমেন্টের একটা ইউনিক আইডি আছে। এই ইউনিক আইডিতে গিয়ে আপনি যদি এই ইউআরএলটাকে কপি করেন, ইউআরএলটাকে কপি করে আপনি অন্য একটা পোস্টে দেন তাহলে দেখেন এই যে অডিওটা কিন্তু এখানে চলে আসছে। আবার এই যে এখানে আমরা একটু রিলোড করলে এখানেও আপনি একটা GUID দেখবেন এবং এই ইউআইডিটা যদি আপনি কপি করেন তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন যে এটা একটা ইমেজ। দেখেন আমি যদি এখানে লোড করি তাহলে আপনি ইমেজটাকে এখানে দেখতে পাচ্ছেন। তার মানে এখানে একটা প্রত্যেকটার অ্যাটাচমেন্টের যে একটা ইউনিক আইডি তৈরি হয় সেটা আমরা এখানে দেখতে পারি। আরো দেখতে পারি কি এই যে পোস্ট মাইম টাইপ এই পোস্ট মাইম টাইপটা কি? এটা হচ্ছে একটা ইমেজ এবং এটা হচ্ছে জেপিইজি ইমেজ। হ্যাঁ, আবার এটার ক্ষেত্রে দেখেন আমাদের পোস্ট মাইম টাইপটা কি? এটা হচ্ছে একটা অডিও এমপিইজি মানে MP4 MP3 ফরম্যাটের একটা অডিও। এর বাইরে আপনি এখান থেকে কিন্তু ঘেটে ঘেটে দেখতে পারেন। যেমন দেখেন আমাদের এই পোস্টের কোনো পাসওয়ার্ড আমরা সেট করিনি। তারপরে হচ্ছে যে পিং স্ট্যাটাসটা ক্লোজ করা আছে। এর মানে আপনার একটা প্রজেক্টে আপনি যে যে জিনিস নিয়ে কাজ করতে চান তার প্রায় সব রকম জিনিসের ইনফরমেশন কিন্তু এখানে আছে। তো আপনি আপনার এই প্রয়োজন অনুযায়ী আপনি আপনার এই ইনফরমেশন গুলোকে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার এই যে এখানে একটা অডিও আছে, এই যে এখানে যে অডিওটা আছে আমি চাচ্ছি যে এই অডিওটাকে আমি মানে ডাউনলোডেবল অপশন হিসাবে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি?
আমরা কিন্তু সিম্পলি এখানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট নিতে পারি। তো আমি একটা পি নেই, পি এর ভিতরে একটা এ নেই, এর ভিতরে আমি এখানে বলে দিলাম ডাউনলোড। এবার এই যে ডাউনলোড এর ভিতরে এবার আমরা দিব হচ্ছে পিএইচপি শুরু, পিএইচপি শেষ, পিএইচপি শুরু, পিএইচপি শেষ করার পর এবার এই জায়গাতে এসে আমরা বলবো $সাইন দিয়ে ইকো, ইকোটা আগে লিখবো অবশ্যই। ইকো যদি আপনি না দেন তাহলে আপনার এখানের যে ইউআরএলটা সেটা প্রিন্ট হবে না। হ্যাঁ, তো আমরা এখানে দিব $সাইন পোস্ট। পোস্টের এখানে আমরা বলবো কি আমরা দেখাতে যাচ্ছি, আমরা দেখাতে যাচ্ছি জিইউআইডি, তাই না? এই যে এই আইডিটা আপনি এটাকে এখান থেকে টেক্সটটাকে এখান থেকে কপি করতে পারেন বা আপনি টাইপও করে দিতে পারেন। তো আমরা এই যে জিইউআইডি দিলাম, তারপর এখানে একটা সেমিকোলন দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করলাম। এবার আমি যদি এটাকে রিলোড করি তাহলে আপনি এখানে একটা ডাউনলোড বাটন দেখতে পাবেন, এবং আমি যদি এখানে এখন ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে এই যে ডাউনলোড ভিডিওটা চলে আসছে। একইভাবে আমি ব্যাক করব। এবার একইভাবে আমাদের এই যে ইমেজের এখানে আমি যদি এখন ডবল ক্লিক করি বা রিলোড করি তাহলে দেখেন ডাউনলোড ফিচার চলে আসছে, এবং এখানে এখন আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। মানে আমরা কিন্তু জিইউআইডি দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি। এবার দেখেন আমি চাচ্ছি কি যে আমার যদি এটা একটা ইমেজ পেজ হয় তাহলে আমার এখানে ইমেজটা সরাসরি শো করবে, অ্যাটাচমেন্টে আসলে এখানে আমাকে সরাসরি ইমেজটা দেখাবে, আমি এটা চাচ্ছি। তো এটা করার জন্য আপনি কি করবেন, আপনি কিন্তু অ্যাটাচমেন্টের এই পেজটাকে আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি যে যদি আমার এখানে ইমেজ হয়, আমি চাচ্ছি যে আমার ইমেজটা এখানে দেখাবে। তো এটা করার জন্য আমি কি করব, একটা নতুন টেমপ্লেট নিব যেটার নাম দিব আমরা image image ডট পিএইচপি। হ্যাঁ, এরকম আপনার যদি ভিডিও দেখানোর দরকার হয় আপনি ভিডিও ডট পিএইচপি দিবেন। আপনার যদি টেক্সট দেখানোর দরকার হয় তাহলে আপনি দিবেন টেক্সট ডট পিএইচপি। আবার এরকম ভাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি কখন কোনটা দেখাতে চান সেটা। তো এখানে এখন আমি আমাদের যে অ্যাটাচমেন্ট আছে অ্যাটাচমেন্টের এটাকে এখান থেকে কপি করলাম এবং এখানে আমি এটা পেস্ট করলাম, আর এখানে আমি দিব image image। একইভাবে অ্যাটাচমেন্টের এখানে আমরা বলে দিই যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট দেখাবে, বানান কি ঠিক আছে? ATTACHMENT। আচ্ছা, ইমেজ, এবং এখানে টেমপ্লেটটা হচ্ছে image.php, নট attachment.php, image.php। এবার দেখেন আমি যখন এটাকে রিলোড করব তাহলে কিন্তু আমার image.php এই ফাইলটা পাচ্ছে। দেখেন এখানে আমার পাবে attachment.php, কারণ আমি অডিওর জন্য কোনো পিএইচপি ফাইল তৈরি করিনি, কিন্তু ইমেজের জন্য আমি যেহেতু করেছি তৈরি, তো সে কারণে আমাকে এখানে দেখাচ্ছে image.php। এবার আমি এই যে image.php যে পেজটা আছে এই পেজে এসে এখন আমি কি করব, আমি সিম্পলি এখানে আমার এখন আর ভার্ড ডাম্পের দরকার নেই, তো যে কারণে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি যাতে করে আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারেন। যেহেতু এই সোর্স কোডটা আপনারা পাবেন সেক্ষেত্রে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিব ইমেজ, এই যে সোর্সের এখানে এসে আমি এখানে আমাদের যে জিইউআইডির যে লিঙ্কটা এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, আর এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম। আর হচ্ছে আমাদের এই যে অল্টারনেটিভ টেক্সট আছে এখানে আমরা পিএইচপি দিব শুরু, পিএইচপি শেষ, আর এখানে আমরা দিব মনে করেন দি টাইটেল। মানে আমাদের পোস্টের যে টাইটেল আমরা সেই টাইটেলটাকে এখানে দেখাতে চাচ্ছি যাতে করে অল্টারনেটিভে একটা টেক্সট থাকে। এবার আমরা এটাকে রিলোড করতে পারি। রিলোড করলে দেখেন আমাদের ইমেজটা এখানে চলে আসছে, এবং আমি যদি এখন এটার ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আপনারা দেখবেন যে অল্টারনেটিভ টেক্সট হিসাবে আমার যে ইমেজের যে টাইটেল আছে সেটা দেখাচ্ছে, এবং এই যে টেক্সট এটাও দেখাচ্ছে। তার মানে আমরা কিন্তু এখন ইমেজের জন্য আলাদা একটা পেজ তৈরি করতে পেরেছি, এবং এটাকে আমরা আমাদের পছন্দ মতো কাস্টমাইজও আমরা করতে পারবো, তাই না? এখন আপনার যদি কখনো ভিডিও দেখানো দরকার হয় আপনি সিম্পলি video.php ফাইল নেবেন, আপনার যদি টেক্সট দেখানো দরকার হয় আপনি text.php ফাইল নেবেন, এরকম। এখন ধরেন আপনার যদি কখনো এরকম হয় কোনো একটা প্রজেক্টে আপনি এভাবে জিইউআইডি দিয়েছেন, দেওয়ার পরে সেটা হচ্ছে ঠিকভাবে প্রিন্ট হচ্ছে না, তখন হয়তো আপনার সিকিউরড ওয়েতে এটা করতে হবে। তো সেক্ষেত্রে যখন আমাদের এরকম দরকার হয় কখনো কখনো আমাদের প্রজেক্টে এরকম ভাবে দিলে আমাদের এটা হয় না, তখন আমরা ESC URL এটা ব্যবহার করি। তো সেটা করার জন্য কি করবেন, আপনি এই যে পোস্ট জিইউআইডি এটুকু অংশকে এখান থেকে আমরা কেটে নিলাম, কেটে নিয়ে আমরা এখানে বলে দিব হচ্ছে ESC_URL দিয়ে এবার এর ভেতরে আমরা হচ্ছে আমাদের URLটা দিয়ে দিলাম এভাবে। এবার আমরা একবার রিলোড করে দেখি ঠিক আছে কিনা, এটা এখানে পেয়েছে। একইভাবে আমরা এখানে এই যে টাইটেলের এখানে আমরা কি করব, এই যে দি টাইটেল আমরা এভাবে সরাসরি না বসিয়ে আমরা এটাকে এখানে বসাবো হচ্ছে ESC_ATTR এভাবে, এবং এখানে আমরা আমাদের টাইটেলটাকে দিয়ে দিব এভাবে। এবং যখন আপনি ESC_ATTR এর ভিতর দিবেন তখন এখানে অবশ্যই এভাবে দিবেন get_the title এভাবে। তখন দেখবেন আপনি সিকিউরড ওয়েতে এটাকে ব্যবহার করতে পারবেন। আমি এটাকে কমেন্ট করে রাখছি যাতে করে আপনারা রেফারেন্সের জন্য পেতে পারেন। এবার আমরা যদি এটাকে রিলোড করি দেখেন এখানে কোনো সমস্যা নেই, এবং আপনি যদি কখনো কোনো প্রজেক্টে
আপনি এভাবে দেওয়ার পরে কাজ না করে তখন আপনি অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। কারণ আমি দেখেছি আমার কখনো কিছু প্রজেক্টে আমি যখন সরাসরি ইকো করে পোস্ট GUID অথবা ইকো করে সরাসরি টাইটেল লিখেছি, অনেক সময় অল্টারনেটিভ এর ক্ষেত্রে এটা কাজ করেনি। তো সেক্ষেত্রে আপনি এভাবে ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি চান যে ইউজার অ্যাক্সেসিবল মানে এই ইমেজের অল্টারনেটিভ টেক্সটটা কি হবে এটা আপনি ইউজার অ্যাক্সেসিবল করতে চান, আপনি এখানে এক্সার্পট দিয়ে দিতে পারেন। তারপর ইমেজের এক্সার্পটে আপনি সেটা সেটআপ করে দিবেন। তো এভাবে মূলত আমাদের attachment.php টা কাজ করে এবং এভাবে আমাদের পোস্ট মাইম টাইপটা কাজ করে। এবং আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিতে চাচ্ছি। রেফারেন্সের লিংকটা আমি আপনাদেরকে এখন ওপেন করে দেখাবো। হ্যাঁ? আমি কপি করে নেই। আচ্ছা। আপনি একটু কষ্ট করে এই লিংকে যাবেন। লিংকটা অবশ্যই আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এর পাশাপাশি আমি হচ্ছে এখানেও এটাকে রেফারেন্স হিসাবে আমি এটাকে দিয়ে দেই। হ্যাঁ? এই লাইনটাকে এখানে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে রেফারেন্স। আচ্ছা। এই লিংকে গেলে আপনি হচ্ছে আরো অনেক রকমের পোস্ট মাইম টাইপ দেখতে পাবেন। হ্যাঁ? এই যে এখানে দেখেন গেট অ্যালাউড মাইম টাইপ এখানে এটা দেওয়া আছে এবং আপনি এখানে দেখেন অনেকগুলো ফিচার আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এই পেজটাকে আমি রিকমেন্ড করব একটু চেক করে দেখার জন্য। দেখেন এই যে ইমেজ কি ধরনের ইমেজ সাপোর্ট করবে। আপনি প্রত্যেকটা জিনিসকে এখান থেকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন চেক করে। তো আমি রিকমেন্ড করব এটা একটু চেক করে দেখার জন্য। কারণ এই যে আমরা attachment.php এর কথাটা আমি আপনাকে বললাম, এটা কিন্তু আপনার প্রত্যেকটা প্রজেক্টে ব্যবহারের দরকার হবে না। মাঝে কিছু প্রজেক্টে আপনার এটা ব্যবহারের দরকার হবে। এবং যখন আপনি যেসব প্রজেক্টে এটা ব্যবহার করবেন, কিছু প্রজেক্টে যখন আপনার দরকার হবে ওই প্রজেক্টগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয়। কারণ একটু ডিফারেন্ট। বেশিরভাগ ডেভেলপাররা এটা পারে না। এবং আমি আসলে বাংলায় কোনো WordPress এর থিম ডেভেলপমেন্ট এর অনেকগুলো কোর্স আমি দেখেছি বা অনেকের ফ্রি ভিডিও দেখেছি। আমি কোথাও দেখিনি অ্যাটাচমেন্ট এর উপর এরকম আলাদা একটা ভিডিও বা পোস্ট মাইম টাইপের উপর কোনো ভিডিও। আপনি একটা নতুন জিনিস শিখতে পেরেছেন। এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এই সপ্তাহে আরো একটা WordPress থিম ডেভেলপমেন্ট এর ভিডিও আসবে ইনশাআল্লাহ এবং এখন থেকে আমি কন্টিনিউয়াসলি WordPress এর থিম ডেভেলপমেন্ট ভিডিও দিতে থাকবো। আপনাদের যাদের ইন্টারেস্ট আমি দেখেছি যে স্ট্যাটিস্টিক্স বলেন বা অ্যানালিটিক্স বলেন, আমি চেক করে দেখেছি যে আপনাদের ইন্টারেস্ট অনেক কম WordPress থিম ডেভেলপমেন্টে। তো যে কয়জন WordPress থিম ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো। আপনারা আপনাদের শেখাটা চালিয়ে যান আর ডিস্ট্রাক্টেড হবেন না। হ্যাঁ? যেটা শিখতে চাচ্ছেন সেটাকে ভালোভাবে শিখে কমপ্লিট করে তারপর অন্য জিনিসে হাত দিবেন, তাহলেই সফলতার দেখা পাবেন। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।